গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া ও ওআইসি সনদ কার্যকর সহ বেশ কিছু বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ও মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান জসিমউদ্দিন। বৈঠকে গাজা গণহত্যার নিন্দা করে তা বন্ধের দাবি জানায় বাংলাদেশ। সেই সঙ্গে এই গণহত্যা বন্ধে মুসলিমদের পাশে থাকার আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়েও সহযোগিতা চাওয়া হয় বলে জানান পররাষ্ট্র সচিব। দেশে একটি টেকসই ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়ন করতে চায় ঐক্যমত্য কমিশন। এমন কথা জানিয়ে এই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সনদের বিষয়ে একমত তৈরি হবে। আর বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার এত দীর্ঘ হওয়া উচিত নয় যাতে মানুষের আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। দলটির অপর নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার নিয়ে বিএনপি আলোচনা চলমান রাখতে চায়। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। সংস্কার কমিশনের দেয়া ৫টি প্রস্তাব নিয়ে গেল ১৫ই ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার উদ্দেশ্যে কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান সহ বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে কমিশন। সকাল 10:30টায় বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সামনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে সংস্কার শেষে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংস্কার প্রক্রিয়ায় ব্যাপ্তি এত দীর্ঘ হওয়া উচিত নয় যাতে জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাই শেষ হয়ে যায়। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেটা, আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবেই। আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে, আর একটা সন্তান হলে আরও বদলে যাবে, তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলাবেই, অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি। প্রথম দিনের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্প্রেডশিটে হ্যাঁ না ভোটের পদ্ধতির সমালোচনা করে বলেন, এতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। স্প্রেডশিটের মধ্য দিয়ে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, সেটা আমাদেরকে বিভ্রান্ত করেছে এবং সেটা মিসলিডিং হয়েছে। সেটা অনেকাংশে ওনারা হয়তো প্রকাশ্যে স্বীকার না করলেও করছেন, কারণ ওইখানে যে লিডিং কোয়েশ্চেনগুলো করা হয়েছে, আপনি একমত কিনা, হ্যাঁ বলেন, না বলেন, দ্বিমত বলেন, গণভোটের মাধ্যমে চান কিনা, গণপরিষদ চান কিনা, অথবা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চান কিনা। আগে তো আমাকে ডিসাইড করতে হবে যে আমি এই বিষয়গুলো গণভোট চাই কিনা, আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ আমরা মানি কিনা, আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের এই আইডিয়াটার সাথে আমরা একমত কিনা, তারপরে না হ্যাঁ না বলবো। এছাড়া অর্থ বিল, সংবিধান সংশোধন বিল ও আস্থা বিল ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা মত দিতে পারবে এমন বিধান রেখে ৭০ নং অনুচ্ছেদের পরিবর্তনের বিষয়ে মত দিয়েছে বিএনপি। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে জামায়াতে ইসলামী। সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন করতে হবে। তিনি আরও জানান, লন্ডনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন।
গণমাধ্যমে কর্মরত অনেক। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়ামের ব্রাসেলস সফর করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এই সফর নিয়ে বিস্তারিত তুলে ধরতে গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামায়াত আমির। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচার সহ দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করে নির্বাচন দিলে এতে জামায়াতের কোনো সমস্যা নেই। তবে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি কাজে আসবে না বলেও মনে করেন জামায়াতের আমির। কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি, যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি, জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি। এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো জানে। তিনি জানান, সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা যত আন্তরিক হয়ে সংস্কারে সাড়া দেবেন, নির্বাচনও তত দ্রুত আয়োজন করা সম্ভব হবে। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন জামায়াত চায় না। ইউরোপীয় ইউনিয়নকে এই বার্তা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যে সময়সীমার কথা বলেছে, এর মধ্যেই সংস্কার ও নির্বাচন দুটোই সম্ভব। কোনোভাবেই এ সময়সীমা অতিক্রম করা যাবে না বলেও সতর্ক করেন তিনি। সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে। প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতে তার শারীরিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি দুটো নিয়েই আলোচনা হয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। তার এই সফরের লক্ষ্য ছিল ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা। সফরে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে। লেবার রাইটস নিয়ে কথা হয়েছে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। গেল 15 বছরে দেশের ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচারে একটি কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আরও জানিয়েছেন, বিচার বিভাগ, ব্যাংক রেজুলেশন, রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থা ও গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনেও অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন আর্থিক খাত সংস্কার কমিশনের শ্বেতপত্রে বলা হয়, গেল 15 বছরে দেশ থেকে অন্তত 27 লাখ কোটি টাকা পাচার হয়েছে। দেশের ব্যাংক সহ আর্থিক খাত থেকে বিশাল অঙ্কের এই টাকা লুটে নেওয়া হয়। ব্যাংক লুটপাটের এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। এছাড়া রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থা ও ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আগের মতো কেউ চাইলেই ব্যাংকের মতো প্রতিষ্ঠানে ইচ্ছামতো লুটপাট করতে পারবে না। মূলধন ঘাটতি কেন হয়, তারল্য সংকট কেন হয়, দেউলিয়াতে কেন পড়ে, এইগুলোর কোথায় কোথায় কর্পোরেট গভর্নেন্স স্ট্রেনথেন করলে এবং বাংলাদেশ ব্যাংকের ওভারসাইটটা স্ট্রেনথেন করলে এই জিনিসগুলো আর হবে না, সবকটাই মেনশন করা আছে। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে ব্রিটিশ দেওয়ানি আইনে কিছু সংশোধনী আনা হয়েছে। এখন থেকে মোবাইল ও SMS এর মাধ্যমেও সমন জারি করতে পারবে আদালত। আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা SMS-টা করেছি, আপনি তো বিদেশেও থাকতে পারেন, আপনি যে পেলেন এইটা আমি কেমন করে এনশিওর করব, রেকর্ড কিপিং কিভাবে হবে, এইগুলো যখন চূড়ান্ত আইনটা আসবে তখন ইনক্লুড করা হবে। আর গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ জারির মাধ্যমে ব্যাংকটি জনস্বার্থ হিসাবে বিবেচিত হবে বলে জানানো হয়। গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকের মোহন ইসলাম, ৭১, ঢাকা। ট্রাম্পের শুল্ক থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনা এবং মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দিয়েছেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপর রপ্তানি নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোঁজা এবং পণ্যের বৈচিত্র্যকরণেরও পরামর্শ দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে করণীয় সম্পর্কে জানাতে বৃহস্পতিবার সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সিপিডির এই আলোচনায় চুলচেরা বিশ্লেষণ হয় ট্রাম্পের শুল্কনীতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে কি অভিঘাত হবে এবং এর জন্য করণীয় কি। পোশাক রপ্তানিকারকরা বললেন, শুল্ক যাই হোক এর আঘাত পড়তে পারে সব গার্মেন্টসে। সেই বিবেচনায় প্রস্তুতি নিতে হবে এবং খুঁজতে হবে বিকল্প বাজার। এই মার্কেট শেয়ারটাকে আফ্রিকা আছে, আমাদের মিডল ইস্ট আছে, আমাদের আদার্স ইন্ডিয়া আছে, আমরা সাফরা এবং আমাদের সার্ক কান্ট্রিগুলি আছে, এইভাবে কিভাবে মার্কেটটা ক্রিয়েট করতে পারি। এই ছোট মাঝারি কারখানাগুলো যাতে কোনো ঝামেলায় না পড়ে, ব্যাংকগুলোকে একটু রিল্যাক্টেন্ট হয়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। শ্রমিক প্রতিনিধিরা বলেন, তারা যখন অধিকার প্রতিষ্ঠায় লড়ছেন ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র শুল্ক নীতি প্রণয়ন করলো। ন্যূনতম মজুরি পূর্ণ মূল্যায়ন বা যাচাইয়ের জন্য যে সময় আমরা যাচ্ছিলাম, আমরা শ্রম অধিকারের জন্য যাচ্ছিলাম, সেখানে এই যে একটা আমেরিকান যে ট্যারিফ আসলো, এটা কিন্তু আসলে আমাদের শ্রমিকদের জন্য কিন্তু একটা ঝুঁকিতে ফেলে দিয়েছে। সিপিডির চেয়ারম্যান ডক্টর রেহমান সুবান বলেন, ট্রাম্প শুল্ক থেকে বাঁচতে প্রধান উপদেষ্টার একটি চিঠি যথেষ্ট নয়, প্রয়োজন দ্বিপাক্ষিক আলোচনা। যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে বাঁচতে প্রয়োজন উভয় দেশের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা। কেউ জানে না 3 মাস পর যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামো কি হয়। শুল্ক আরোপের পর এমন আলোচনা অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিমধ্যে শুরু করেছে। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর শুধু যুক্তরাষ্ট্র নয়, বিভিন্ন দেশে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিতে হবে। ইউএস এর সাথে এমন সব দেশও এফটিএ করেছে যে যারা ইকোনমিক্যালি অনেক উইক, একটু অ্যাগ্রেসিভলি আমাদের এগুলো চিন্তা ভাবনা করতে হবে। তো এফটিএ যখন হয় তখন তো ইটস নেগোসিয়েশন। ট্রাম্প শুল্কে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করে আলোচকরা বলছেন, এটি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া না দেখিয়ে বরং বুঝে শুনে চলা ভালো। কিভাবে করবে সেটা হচ্ছে প্রশ্ন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এই মামলার অপর আসামি হলেন মডেল মেঘনার পূর্ব পরিচিত ব্যবসায়ী দেওয়ান সমীর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের হেফাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় পলাতক আরাফ খান সহ 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। গেল 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে তার বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটক দেন আদালত। এবার আরেক থানার চাঁদাবাজি ও প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। ফলে দীর্ঘ হচ্ছে মেঘনার কারাবাসের সময়সীমা। সকালে মেঘনা ও তার সহযোগী দেওয়ান সমীরকে সিএমএম আদালতে তোলা হয়। পরে ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তাকে 5 দিনের রিমান্ড দেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেঘনা ও তার চক্রের নানা অপকর্মের তথ্য বিচারকের কাছে তুলে ধরলে আদালতে উত্তেজিত হয়ে যান মেঘনা। এ সময় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে দেওয়ান সমীর তিনি তার সব সহযোগী লোকদেরকে নিয়ে 7 মসজিদ রোডে একটা জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে চাঁদা দাবির সহ অন্যান্য বিষয় নিয়ে তারা কাজ করতেছিল এবং চাঁদা দাবি করতেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সেখানে পুলিশ বিষয়টা জানতে পেরে তাদের বিরুদ্ধে মামলাটা করে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সুন্দরী মেয়েদের ব্যবহার করে কূটনৈতিকদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিত মেঘনা ও তার চক্র। এটার সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে। এটা একটা সংঘবদ্ধ চক্র। এতে করে কিছু ব্যবসায়ী যারা বিদেশে লোক পাঠানোর নামে যারা ব্যবসা করে, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, এইসব লোকদের পাওয়া গেছে এবং এটা তারা যে উঠতি মেয়েদেরকে ব্যবহার করে সেটারও একটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এদিকে পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় পলাতক আরাফ খান সহ 8 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিবিড় সাহা, ৭১, ঢাকা। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক নিয়ে অসন্তোষ জানিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। বৈঠক থেকে বেরিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, তাদের দাবির বিষয়ে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাননি তারা। 8 মাস ধরে আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা। সবুজ মাহমুদের প্রতিবেদন। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত 6 দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের 50টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ছিল রেল ব্লকেট কর্মসূচি, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব পেয়ে এই কর্মসূচি শিথিল করে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক যে রেল অবরোধ কর্মসূচি দেয়া হয়েছিল তা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে যোগ দেন আন্দোলনকারীদের 18 সদস্যের একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের আলোচনায় কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা, যদিও আন্দোলনের পরবর্তী কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করা সেটা আমরা চেষ্টা করব। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এরই মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের সবগুলো পলিটেকনিক ইনস্টিটিউটে কোনো ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছে না শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে অনেক শিক্ষার্থী বের হচ্ছে, সেই অনুপাতে আমাদের উচ্চ শিক্ষার সুযোগটা অনেক সীমিত। এখন আমরা মেধা যদি যাচাই করতে যাই তখন একটা ক্রাফট ইনস্ট্রাক্টর হয়ে কখনো শিক্ষক হইতে পারবো না। শিক্ষক যদি সে হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের সে কি দিক নির্দেশনা দেবে, কি পড়াইবে? শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে বিধি বহির্ভূত নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল, ডিপ্লোমা কোর্সের বয়সসীমা বাতিল, টেকনিক্যাল পদে কারিগরি শিক্ষা থেকে জনবল নিয়োগ, পৃথক কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি পরিপূর্ণ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সবুজ মাহমুদ, 71, ঢাকা। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী বাসে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে বাস চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক আছে বাসটির সুপারভাইজার মোবারক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে জানিয়েছে পুলিশ। বাবুন পালের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস স্টেশনে আসার পর কিশোরী নামতে চাইলে তাকে আটকে রাখে চালক মোহাম্মদ লুকমান, সহকারী মোহাম্মদ হানিফ ও সুপারভাইজার মোবারক। বাসটি চাঁদগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় ঘুরতে থাকে। এর মধ্যে মেয়েটিকে 3 জন মিলে ধর্ষণের পর বুধবার ভোরে কাপ্তাই রাস্তার মাথায় ফেলে যায়। মেয়েটি বাসায় স্বজনদের বিস্তারিত জানায়। পরে তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এরকম যখন বলছে বহিষ্কার লোক নিয়ে হেলপারের হাতে ওরে গসা দিচ্ছে, গাড়ি হেলপারের হাতে। ওইখান থেকে আসার সময় যাত্রী ছিল, কিন্তু সিটাং আসানোর পরে যাত্রী যখন নামে ফেলছে তখন ওনাকে আলাদা করে ফেলছে ওরা। এদিকে ঘটনায় অভিযুক্ত লোকাল হানিফ পরিবহনের চালক লোকমান ও সহকারী হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সুপারভাইজার মোবারককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা এই বাসের চালক এবং হেল্পারকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাসের যে সুপারভাইজার ছিল সে পলাতক আছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী কিশোরীর পরিবার। না লাগে না তার বাদে ফুয়াইবা গিয়ে ফুয়াইবা জাগে বা দাঁড়ার হার আমার তার হদুনে দড়িও না নিযন্ত্রণ বাহনা করছে আয়ে তার ফাঁসি চাই, আয়ে তার শালটি বিশ্বাস চাই। এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। 71-এর সঙ্গে থাকুন। এনবিআরের বৈষম্যমূলক শুল্ক নীতির কারণে ধুঁকছে বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী শিল্প খাত। ব্যবসায়ী নেতারা জানান, কম শুল্কে ফিনিশড পণ্য আসায় দেশে উৎপাদন তেমন বাড়ছে না। আবার শুল্কমুক্ত সুবিধার অভাবে রপ্তানিতেও প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে দেশীয় কোম্পানি।
সকালে রাজধানীতে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য উঠে আসে। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ খাতের সরঞ্জামের বাজার প্রায় 12,000 কোটি টাকা। এই চাহিদা পূরণে গড়ে উঠেছে শতাধিক কোম্পানি, যারা বছরে প্রায় 5,000 কোটি টাকার পণ্য উৎপাদন করছে। বাকিটা আমদানি হচ্ছে ভারত সহ অনেক দেশ থেকে। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা জানান, চাহিদার পুরোটাই উৎপাদনের সক্ষমতা আছে দেশীয় কোম্পানির, কিন্তু কম শুল্কে আমদানির সুযোগ থাকায় আমদানি হচ্ছে বেশি। ফিনিশ প্রোডাক্টের ডিউটি এবং র ম্যাটেরিয়ালের ডিউটির ভিতরে একটা ডিফারেন্স থাকা উচিত। যদি র ম্যাটেরিয়াল ডিউটি 5% হয়, তাহলে অবভিয়াসলি ফিনিশ প্রোডাক্টের ডিউটি 25% হওয়া উচিত। তাহলেই যেটা হচ্ছে যারা এখন ট্রেডার আছে তারাও ম্যানুফ্যাকচারিংয়ের দিকে উদ্বুদ্ধ হবে, এবং ম্যানুফ্যাকচারিং যত বেশি বাড়বে দেশের কর্মসংস্থান তৈরি হবে। ব্যবসায়ী নেতারা জানান, বৈদ্যুতিক সরঞ্জামের বৈশ্বিক বাজার প্রায় $3.5 ট্রিলিয়ন। দক্ষ জনবল ও মানসম্মত পণ্য উৎপাদন সক্ষমতা থাকলেও রপ্তানি বাড়ানো যাচ্ছে না, কারণ কাঁচামাল আমদানিতে দিতে হচ্ছে উচ্চ শুল্ক। ইম্পোর্ট স্টেজে যখন আমরা আপফ্রন্ট কাস্টমস ডিউটি এবং ভ্যাট দিয়ে দিচ্ছি, এবং সেটা আমরা প্রায় 1.5 বছর কিংবা 2 বছর পরে একটা অংশ ফেরত পাচ্ছি না, আমরা প্রায় 20 থেকে 25% টাকা লুজ করছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের পাশের দেশ কিংবা অন্যান্য দেশের যারা ম্যানুফ্যাকচারার আছেন, যারা এক্সপোর্ট করেন, তারা এই ইম্প্যাক্টটুকু ফেস করছেন না। ব্যবসায়ীদের এসব পর্যবেক্ষণ আমলে নেয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আলোচনায় বিমান টিকেটের কর আদায় পদ্ধতি পরিবর্তন করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, যাত্রীরা ভ্রমণ কর দিলেও তা সঠিকভাবে আদায় হচ্ছে না। এখানে টোটাল খরচ অনেক বেশি, আপনার ডিউটি বেশি, আপনার প্রাইস বেশি, এটা সহনীয় করতে হবে। এক কথাতে বুঝলাম, আমার খালি প্রবলেম হলো আমার যে ট্যাক্স জিডিপি রেশিও কম, আমাকে যে ডেভেলপমেন্ট পার্টনাররা স্কুইজ করতেছে সকাল বিকাল, এবং বাস্তবতা সত্য এরকম দেশ তো নাই, এত কম ট্যাক্স আদায় হয় এরকম দেশ তো নাই। বাজেট আলোচনায় এভিয়েশন খাতের শুল্ক কর কমানোর দাবি জানান সংশ্লিষ্টরা। রুহুল আমিন, 71, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 3.9% নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এতে একমত জানিয়ে অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, টালমাটাল সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হলেও এর ফল পেতে অপেক্ষা করতে হবে। তবে এডিবি কিসের ভিত্তিতে জিডিপি পূর্বাভাস দেয় সে প্রশ্ন রেখেছেন আরেক অর্থনীতিবিদ কাজী ইকবাল। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পট পরিবর্তনের পর আর্থিক সংকট, ব্যবসায়িক স্থবিরতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে 2024-25 অর্থ বছরে জিডিপি গ্রোথ টার্গেট কমিয়ে 5.25% নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে এ হার ধরা হয়েছিল 6.75%। তবে বাংলাদেশের জিডিপি গ্রোথ নিয়ে এবার বেশি মাথা ব্যথা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর। আর এ কারণে বরাবরের মতো এবারও ওয়ার্ল্ড ব্যাংক, IMF ও এডিবির মতো প্রতিষ্ঠান বাংলাদেশের জিডিপি গ্রোথ নিয়ে পূর্বাভাস দিচ্ছে। গত 9 এপ্রিল এডিবি ঢাকা থেকে পূর্বাভাস দেয়, চলতি অর্থ বছর বাংলাদেশের জিডিপি গ্রোথ হবে 3.9%। বাংলাদেশের পোশাক খাতে রপ্তানি বৃদ্ধি সত্ত্বেও রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, শিল্পে অস্থিরতা এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে জিডিপি প্রবৃদ্ধির গতি কমে চলতি অর্থ বছরে 3.9% হবে বলে মনে করে এডিবি। এডিবির পূর্বাভাস নিয়ে একমত সিপিডির সম্মাননীয় এই ফেলো। বলেন, বেসরকারি বিনিয়োগ নিম্নমুখী, ঋণ প্রবৃদ্ধি 1 ডিজিটে রয়ে যাওয়া, পলিসি রেটে উচ্চ হার সবকিছুর চাপে দেশের জিডিপি গ্রোথ 4-এর ঘরে থাকবে বলে তার ধারণা। একদিকে আমরা দেখছি যে আমাদের রেমিটেন্স প্রবাহটা ভালো, এবং এটার ফলে অভ্যন্তরীণ চাহিদা ভালো হবে, সেটা আবার সরবরাহর যে এবং উৎপাদন সেটার সাথে এটার একটা যোগসূত্র আছে, সেটা আছে। আবার অন্য দিক থেকে আমাদের ক্যাপিটাল যে মেশিনারিজ, এটার আবার আমদানি কম হচ্ছে তুলনামূলকভাবে। আমাদের প্রাইভেট সেক্টরের যে ঋণ প্রবাহ, সেখানে প্রবৃদ্ধি এখনো 1 ডিজিটই রয়ে গেছে। তো সবটা মিলে তারা যেটা বলেছেন যে এটা 4%-এর কাছাকাছি হবে, সেটাই আমার মনে হয়। তবে কিসের ভিত্তিতে এডিবি জিডিপি গ্রোথ নির্ণয় করে তা নিয়ে প্রশ্ন রাখেন BIDS এর এই গবেষণা পরিচালক। তিনি বলেন, BBS ও BIDS এর মতো প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য না নিয়ে বাংলাদেশের জিডিপি গ্রোথ কত হবে সেটি বলাটা যে কারোর জন্য কঠিন।
হ্যাঁ আমি জানি না আসলে তারা কোন তথ্যের বেসিসে ওরা এই ধরনের প্রজেকশন এত স্ট্রংলি বলে। হ্যাঁ, আমরা বলতে পারি যে হ্যাঁ এরকম একটা ইন্ডিকেশন আছে, এটা হতে পারে, এইভাবে বলা যেতে পারে, কিন্তু এইটা হবে এগুলো বলা খুব কঠিন। জাস্ট নট দি ফিগার। হ্যাঁ, এরকম আরও অনেকেই অনেক ধরনের এস্টিমেটস বলে। আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় ওয়ার্ল্ড ব্যাংক একটা বলেছে, IMF একটা বলেছে, ADB একটা বলেছে, বিভিন্ন গ্রোথ এস্টিমেটস আমরা দিয়েছি। একই ইনফরমেশন যদি আমার থাকতো তাহলে তো এতটা ডিফারেন্ট হওয়ার কথা না। তার মানে আমার প্রজেকশনে একটা ডিফারেন্স আসছে। এই প্রজেকশনটা কে কীভাবে করছে এটা খুব একটা ট্রান্সপারেন্ট না। তবে আগামী অর্থ বছরে অর্থনীতি পুনরুজ্জীবিত হবে এবং জিডিপি গ্রোথ 5.1% উন্নীত হবে বলে আশা করছে এডিবি। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।